ভারতের গণমাধ্যমের একটা বেশ উল্লেখযোগ্য অংশই বলা চলে। ইতিমধ্যে যে ফ্যাক্ট চেক করে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, তারা প্রায় 50-60টি গণমাধ্যমের তালিকা করেছেন, যাদের মধ্যে নানান ধরনের যাকে বলে ফেক নিউজ, মানে মিথ্যা কিংবা যেটাকে একটা ডিসইনফরমেশন বলা হয়, হ্যাঁ, নানা ধরনের মিথ্যা প্রচারণা, সেইটা করা হচ্ছে। বরং বাংলাদেশ থেকে এই প্রশ্ন জোরের সাথে তোলা দরকার যে ভারতীয় গণমাধ্যম এইভাবে যে বাংলাদেশের বিষয় নিয়ে একটা মিথ্যা প্রচারণা কিংবা প্রচারণা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সেইটার ব্যাপারে ভারতের পদক্ষেপগুলো কি হচ্ছে, এটা খুব গুরুত্বের সাথে তোলা দরকার। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশন আছে ত্রিপুরায়, সেখানে যে হামলা করা হলো, সে বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে হবে যে এটা স্পষ্টতই জেনেভা কনভেনশন লঙ্ঘন এবং সেখানে নিরাপত্তার যে সংকট সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে ভারতের যে অবস্থান, সেটাও আমাদের সরকারের কাছে স্পষ্ট করতে হবে। তারপরও আমরা দেখেছি যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন, যেটা এখানে একটা রাজনৈতিকভাবে দেখলে এটাকে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করছে। সেই সব বিষয়েও তাদের অবস্থান পরিষ্কার করা দরকার। একই সাথে বলবো যে সীমান্ত হত্যা বন্ধ হয়নি। আমরা কয়েকদিন আগে দেখলাম দিনাজপুরে আবারও মানে সীমান্ত হত্যা ঘটনা ঘটেছে। একই সাথে আজকে দেখলাম যে আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ভারতের কোস্টগার্ড। তো এই যে মানে এই খবরগুলো নিয়ে বরং বাংলাদেশের দিক থেকে ভারতের কাছে আমাদের যে উদ্বেগ এবং আমাদের যে প্রতিবাদ, সেই জায়গাগুলো তুলে ধরা দরকার। এখন ধরেন প্রচারণা কেন করছে, তার তো একটা কারণ তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আসলে এখানে বাংলাদেশে যে পতিত ফ্যাসিস্ট সরকার, তাদের অবস্থানটা তো আমরা দেখেছি। 4 মাসে তাদের অনুতাপ অনুশোচনার কোনো জায়গা তো নেই। উপরন্তু বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে এইভাবে বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশের ভেতরে যা ঘটছে তা মানে সেটাকে বাদ দিয়ে যা মানে ঘটছে না সেই রকম একটা নানান ফেক নিউজ বানিয়ে তারা যেমন প্রচারণা করছে, সেইটা আবার ভারতের একটা বিরাট সমর্থন পাচ্ছে তাদের মিডিয়ার। এই দিকগুলো তো পরিষ্কারভাবে বোঝাই যায়, কেননা শেখ হাসিনা নিজেই পরিষ্কার করেছেন তারা কি চান। তারা চান যে কোনোভাবে পশ্চিমা দেশের কাছে বাংলাদেশে অবস্থা খুব খারাপ, এখানে কোনো ধরনের ধর্মীয় কিংবা জাতিগত অন্যান্য যারা সংখ্যায় কম তাদের নিরাপত্তা নেই, এইখানে একটা অরাজক পরিস্থিতি চলছে। আমরা বারবার এই কথাটা বলেছি যে আমরাও এটা দাবি করি না যে 100% সব কিছু ঠিকঠাক আছে, কোথাও যে কিছুই ঘটেনি তা আমরা বলছি না। 5ই আগস্টের পর থেকে বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা সেই সব ঘটনাগুলোর তদন্ত দাবি করেছি সরকারের কাছে, যে এগুলো খুব ভালো মতো তদন্ত করা দরকার, যারা এর ধরনের দোষী তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। কেননা এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে যতগুলো সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে হিন্দু সম্প্রদায়ের উপরে কিংবা অন্য বৌদ্ধ সম্প্রদায়ের উপরে, সেই সব হামলাগুলোর কোনো বিচার হয়নি। তো বিচার না হওয়াটা তো বাংলাদেশ একটা বড় জায়গা। এমনকি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, তারাও কেউ জবাবদিহিতার আওতায় আসেনি যে ঘটনাগুলো ঘটলো কিভাবে সৃষ্টি হলো, সে কেন তারা এটাকে মানে প্রতিরোধ করতে পারলো না। সেই জায়গাগুলোতে এখনও যদি যাতে সেভাবে না চলে, তার জন্য আমরা কিন্তু বারবার দাবি করে আসছি। এবং সুনামগঞ্জে কিংবা দোয়ারা বাজারে সম্প্রতি আরেকটা আবার ঘটনা ঘটেছে। আমরা সবগুলো জায়গাতেই পরিষ্কার করে বলছি যে ঘটনার তদন্ত করেন, কারণ এই ঘটনাগুলো ঠিকঠাক মতো তদন্ত করলে এটাও পাওয়া যাবে যে এর পেছনে এই পতিত ফ্যাসিস্টদেরও নানাভাবে উস্কানি, তাদের যাকে বলে যে এটার পেছনে নানা ধরনের তাদের সহায়তা আছে। কারণ হচ্ছে যে তারা তো এটা ফলাফল দেখলে বোঝা যায় যে ঘটনাগুলোকে যেভাবে তারা ব্যবহার করছে, সেই ব্যবহারের জায়গা থেকেই পরিষ্কার হয়ে যায় যে এই ঘটনাগুলো তারা নিজেরা ঘটিয়ে, যেমন চট্টগ্রামে তারা করেছে। ইসকনের ব্যানারে তো ছাত্রলীগ যুবলীগকে দেখা গেছে, এবং তারা একজন মুসলিম আইনজীবীকে, এখানে মুসলিম কথাটা ব্যবহার করতে হলো যে এটার একটা বিশেষ উদ্দেশ্য ছিল, ওই পরিচয়ের উদ্দেশ্য আছে। মুসলিম আইনজীবীকে এই নৃশংসভাবে হত্যা করে আসলে মুসলমানদের মধ্যে একটা অংশকে উত্তেজিত করতে চেয়েছে, যাতে করে তারা হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে। তাহলে ওইটাকে তারা ব্যবহার করবে, যেমন তারা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে ব্যবহার করতে চেয়েছিল, যে ছবি নিয়ে সহ মিছিলে হামলা করলে সেই ছবি তারা তাদের লিঙ্কে দিয়ে দিবেন, এইটাও তারা লিঙ্কে দিয়ে দিতেন, এবং সেই প্রচারণাই তারা করছেন। কিংবা প্রচারণার ধরনগুলো দেখা যায় যে মানে আমাদের হিন্দুদের লাশ নাকি রাস্তায় পড়ে থাকছে, তারপরে এখানে মন্দির আক্রান্ত হচ্ছে, কিংবা অমুকের আইনজীবীকে আইসিইউতে পাওয়া যাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো যেভাবে আছে তাতে আসলে পরিষ্কার যে এর একটা উদ্দেশ্য আছে।
উদ্দেশ্যের একটা দিক তো পতিত ফ্যাসিস্টদের মানে দিক থেকে আসছে, আরেকটা দিক হচ্ছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মানে একটা প্রয়োজনের জায়গা আছে, যেটা নিয়ে ইতিমধ্যে বহুবার কথা বলেছেন, মাসুদ কামাল ভাইও বলেছেন যে ভারতের যে বিজেপি সরকার তাদের রাজনীতি বাংলাদেশে এই হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, এখানে মৌলবাদের খুব বিকাশ ঘটছে, এটা বলতে পারলে তাদের ওখানে রাজনীতির সুবিধা হয় এবং বিশেষভাবে পশ্চিম বাংলায় সুবিধা হয়। সে কারণে সেই রাজনীতিটা তারা এখানে করে যাচ্ছে, বলেই যাচ্ছেন মানে, এবং এটা তারা তাদের নিজেদের মানে পলিটিক্সের অভ্যন্তরীণ রাজনীতির কার্ড হিসেবে ব্যবহার করতে চাইছেন। এই কার্ডটা তো দীর্ঘদিন ধরে চর্চিত হচ্ছে এবং এই ক্ষেত্রে বাংলাদেশের জনগণকে অত্যন্ত সতর্ক এবং সচেতন ভূমিকা নিতে হবে, যেটা তারা নিয়েছেন। চট্টগ্রামে যে এত বড় ঘটনার পরে জনগণের মধ্যে যে সংযম, ধৈর্য এবং তাদের যে সম্প্রীতি সংহতির যে দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন, যেটা পুরো বাংলাদেশের শক্তি, এবং বাংলাদেশেও আমরা এই যে মানে বেশিরভাগ জায়গাতে আমরা যে সংযম, ধৈর্য এবং সম্প্রীতির জায়গা দেখছি, সেটা আমরা মনে করি আমাদের শক্তি। এটা একটা রাজনৈতিক সচেতনতা থেকে আসছে যে নানাভাবেই এই কার্ডগুলো ব্যবহার করে এইখানে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেটা আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা দরকার। ফলে এইখানে যেমন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ একটা অবস্থান নিচ্ছেন, রাজনৈতিক দলগুলো এই ক্ষেত্রে অন্তত ঐক্যবদ্ধ অবস্থান নিচ্ছেন আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশ বিরোধী যে কোনো প্রচারণার প্রশ্নে, এবং এখানে যাতে কোনো ধরনের মানে সাম্প্রদায়িক উস্কানি কার্যকর হতে না পারে। কারণ আমরা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সম্প্রীতি, ঐক্য, নিরাপত্তার জায়গা দিয়ে মোকাবেলা করব। যেমন অসত্যের বিরুদ্ধে আমরা সত্য দিয়ে মোকাবেলা করব, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা গণতন্ত্র দিয়ে মোকাবেলা করছি। সেই জায়গাটা আমাদের বারবার চেষ্টা করতে হবে। এবং বাংলাদেশের মানুষের রাজনৈতিক সচেতনতা, তাদের এই প্রশ্নে একটা যাকে বলে নিরাপস অবস্থান, আমাদেরকে এই ধরনের মানে যাকে বলে দক্ষিণ এশীয় বাস্তবতার যে কার্ড, সেগুলোকে আমরা মোকাবেলা করতে সক্ষম হব।